Hello, beautiful people up there. Welcome to English First Paper class. I hope all of you are doing well by the grace of God. This is your Simi Miss, now with you to lead this virtual presentation. Dear boys, we live in a world that, although it has borders, it is limitless. People can travel anywhere, see anything, experience every feeling that ever existed. But we are not satisfied. We try to impose borders on ourselves. We fight today to be recognized as not belonging to their community, to be labeled as part of a smaller group. We fight today to impose limits to a world in which yesterday people have fought so that it didn't have any. And we applauded them. Dear boys, humanity and equality is an important part of which tells to help others. Try to understand other and realize the people's problem and try to help them. Always remember that for showering humanity, you don't need to be a rich person. Even a poor person can show humanity by helping someone or sharing his or her food. So, dear boys, when you show humanity, you have a feel, click, or pinch from your inner soul, which you cannot get from something else. You see, every religion tells us about humanity, peace, equality, and love. That is why no religion is higher than humanity and equality. So I inspire you all to cultivate the virtue of humanity. I inspire you all to see people equally. I inspire you all to give the rights of the people. Dear boys, here you can see a picture. Who can you see in this picture? Yes, you are absolutely correct. This is Nelson Mandela. What did Nelson Mandela do for the nation? Nelson Mandela fought against race discrimination. He fought for the rights of black people or colored people. সৃষ্টিকর্তা আমাদের সকলকেই সমানভাবে সৃষ্টি করেছেন, কিন্তু অপ্রিয় হলেও এটাই সত্য যে একটা সময়ে জাত, ধর্মীয় বিশ্বাস এবং বর্ণের উপরে ভিত্তি করে মানুষকে বিচার বিশ্লেষণ করা হতো। বর্ণ মানে কালার, শরীরের চামড়া, সাদা চামড়া, কালো চামড়া, এর ওপর ভিত্তি করে মানুষকে বিচার বিশ্লেষণ করা হতো। যারা কালো মানুষ বা কালো চামড়ার মানুষ, যাদেরকে বলছে ব্ল্যাক পিপল বা কালার্ড পিপল, তাদেরকে মানুষ দাস হিসেবে বিবেচনা করত। আর যারা সাদা চামড়ার মানুষ, তারা নিজেদেরকে মনিব হিসেবে চিন্তা করত। এবং তাদের আচার আচরণও ছিল এমন, তারা কালো মানুষের প্রতি বা ব্ল্যাক মানুষের প্রতি অনেক বেশি অসহনশীল হয়ে পড়েছিল। তারা সব সময়ই তাদেরকে অত্যাচার এবং নিপীড়ন করত। তাদেরকে অধিকার দেওয়া তো দূরের কথা, তাদেরকে ক্রীতদাস বানিয়ে রেখেছিল। যুগে যুগে কালে কালে এই কালো মানুষ অত্যাচারিত হয়ে এসেছিল। তোমরা নিশ্চয়ই আব্রাহাম লিঙ্কনের কথা জানো, এবং আব্রাহাম লিঙ্কনের সেই বিখ্যাত যে স্পিচ, সেটাও নিশ্চয়ই জানো। The government is of the people, by the people, for the people, যেটা আমরা ডেমোক্রেসির ডেফিনিশন হিসেবে জানি। এটাও কিন্তু এই যে কালো মানুষের অধিকার, এটা তিনি দিতে চেয়েছিলেন এবং সেটার ভিত্তিতেই তিনি এই কথাটি বলেছিলেন। এবং কালো মানুষকে অধিকার দিতে চাওয়া, একজন মানুষকে মানুষ হিসেবে মর্যাদা দিতে চাওয়াটাই তার জীবনে একটা কাল হয়ে দাঁড়িয়েছিল। একজন সাদা মানুষ, যিনি সাদা চামড়ার মানুষ, যিনি ক্রীতদাস প্রথাকে সমর্থন করতেন, তিনি
জন উইলকিস বুথ, তিনি তাকে গুলি করে হত্যা করেছিলেন শুধুমাত্র কালো মানুষকে অধিকার দিতে চাওয়ার জন্য। এবং তোমার বইয়ে তুমি নিশ্চয়ই মার্টিন লুথার কিং জুনিয়র তার আই হ্যাভ আ ড্রিম স্পিচটি পড়েছ। এখানেও তুমি দেখতে পাবে যে উঁচু পাহাড়কে একদম কেটে সমান করে ফেলা, এই কথাটি তিনি বলছেন। মানে এই যে সমাজে আমাদের যে দেয়াল আমরা তুলেছি সেই দেয়ালটাকে সমান করে দেয়া, সমাজের সকল মানুষকে সমান অধিকার দেয়া, এটার কথাই কিন্তু তিনি বলেছিলেন। সেই সময় পর্যন্ত কিন্তু কালো মানুষ তাদের অধিকার পায়নি এবং কখনো কখনো এখনো পর্যন্ত মানুষ কিন্তু অত্যাচার এবং বৈষম্যের শিকার হচ্ছে। তুমি তোমার বইতে ল্যানস্টেন হিউজের ড্রিমস কবিতাটি পড়েছ। ল্যানস্টেন হিউজ তিনিও কিন্তু একজন এই যে কৃতদাস প্রথা বা কালো মানুষের অধিকার রক্ষার কথা তিনিও বলেছেন। তিনিও একজন প্রবক্তা। তিনি তার একটা কবিতাতে তিনি বলেছেন আই টু, এই কবিতাতে তিনি বলেছেন একজন কালো মানুষের যে অধিকার, সেই অধিকার রক্ষার কথা তিনি বলেছেন। কালো মানুষ কৃতদাস হিসেবে সাদা মানুষের ঘরে কাজ করে দেয়। তিনি বলতে থাকেন এমন একটা দিন আসবে যেদিন এই কালো মানুষ রান্নাঘরে বসে আর খাবে না। এমন একটা দিন আসবে যেদিন এই সাদা মানুষ বা মনিবের সাথে একই টেবিলে বসে সে খাবার খাবে। কাজেই এই যে যুগে যুগে কালে কালে মানুষের যে স্পৃহা, যে আকাঙ্ক্ষা, মানুষের মধ্যে কোনো বৈষম্য ভেদাভেদ থাকবে না, নেলসন ম্যান্ডেলাও তাদের মধ্যে একজন। তিনি দক্ষিণ আফ্রিকায় কালো মানুষের অধিকার রক্ষার জন্য আন্দোলন করেছেন। আন্দোলন করতে করতে একটা সময়ে সেই দেশ থেকে এই প্রথা দূরও হয়েছে এবং তিনি প্রেসিডেন্ট হিসেবেও দায়িত্ব পালন করেছেন। এটা অনেক বড় একটা অ্যাচিভমেন্ট। Nelson Mandela is a great inspiration for us. তিনি চেয়েছিলেন এবং তিনি বলেছিলেন, No one is born hating another person because of the color of his skin or his background or his religion. কোনো মানুষই কোনো মানুষকে তাদের গায়ের চামড়া, তাদের যে ব্যাকগ্রাউন্ড বা তাদের ধর্মের উপর ভিত্তি করে আসলে ঘৃণা করতে পারে না। People must learn to hate. মানুষের অবশ্যই ঘৃণা করতে শেখা উচিত। And if they can learn to hate, they can be taught to love. যদি তারা ঘৃণা করতে শিখে তাহলেই তারা ভালোবাসতে শিখবে। For love comes more naturally to the human heart than its opposite. কারণ ভালোবাসাটা মানুষের হৃদয় থেকে নিঃসৃত হয় এবং ঘৃণা করতে চাওয়ার থেকে ভালোবাসাটাই অনেক বেশি সহজ। So dear boys, now let's watch a documentary on the life of Nelson Mandela. Our major weapon of struggle against apartheid oppression and exploitation is our people organized into mass formation of the democratic movement. Nelson Mandela was an anti-apartheid activist and the first black president of South Africa. He was born Rolihlahla Mandela on July 18, 1918, in the rural village of Mvezo. A descendant of the Tembu royal family, Mandela's father served as a local chief and counselor to the king. His devout Christian mother enrolled him in a Methodist school, where he was given the English name Nelson. After his father's death, the 12-year-old Mandela was brought to the center of the Tembu monarchy to be raised by the king's regent. Living among the royal family exposed Mandela to powerful examples of black leadership that remained a source of influence throughout his life. Mandela attended the University College of Fort Hare and studied law at the University of Witwatersrand in Johannesburg. The school's only black student and a frequent target of racism, Mandela soon began to immerse himself in the world of radical politics. In 1944, he joined the African National Congress, an anti-colonialist political party that fought to enfranchise and empower the black population living under an oppressive white authority.
Mandela helped to found the ANC's Youth League and quickly rose in its ranks alongside fellow activists Oliver Tambo and Walter Sisulu. With the National Party's rise to power in 1948, South Africa's racial inequality was officially codified under the system of apartheid. The government passed legislation that institutionalized discrimination and enforced the supremacy of the minority white population. Mandela and the ANC fought back, launching the Defiance Campaigns of 1952, a series of nonviolent direct actions uniting Black, Indian, and Communist coalitions through coordinated civil disobedience. The National Party swiftly cracked down on their efforts, jailing Mandela and banning him from the ANC. Before long, the campaign had died out. In 1956, Mandela and 155 colleagues were tried for treason. While they were ultimately acquitted, Mandela became convinced that apartheid would not fall without armed resistance. In 1961, he formed the MK, a militant branch of the ANC that committed targeted acts of sabotage against the government and its military. The MK's guerrilla tactics were effective, but in August 1962, Mandela was captured. Charged with conspiracy, he received a life sentence. Incarcerated at Robben Island, Mandela remained a symbol of Black South African resistance. During his years behind bars, he continued his fight on a smaller scale, organizing against the prison's inhumane conditions through demonstrations and teach-ins. Calls for Mandela's freedom gradually built up global support, and South Africa's government buckled under growing pressure. Finally, in 1990, after 27 years, Mandela was released from prison. South Africa held its first open elections in 1994. The African National Congress, led by Mandela, won in a landslide. As president, Mandela prioritized national programs that expanded access to social services, education, and housing. His administration also established the Truth and Reconciliation Commission, which served to investigate and confront human rights violations committed under apartheid. At the end of his first term in 1999, Mandela retired from politics. He continued to commit himself to activism, particularly in response to the AIDS crisis, until the end of his life. In 2013, Mandela died of a respiratory infection at age 95. He still stands as both the father of his nation and an international symbol of hard-won liberation. So, dear boys, we have finished watching a documentary on the life and works of Nelson Mandela. I hope now you have got a very clear idea about the life and works of Nelson Mandela. So, today we are going to discuss Unit 1, and you know the name of the unit is People and Institution Making History. And today we are going to start a very new lesson, that is Lesson 2. And the name of the lesson is Nelson Mandela from Apartheid Fighter to President. That's why we were discussing so many things about Nelson Mandela. So, dear boys, now let's move to the text. এখন আমরা যে টেক্সটটি পড়তে যাচ্ছি এটি আর্টিকেল হিসাবে দক্ষিণ আফ্রিকার রয়টার্স পত্রিকায় 15th of December 2013 15ই ডিসেম্বর 2013 সালে প্রকাশিত হয়েছিল জোহানেসবার্গ থেকে। Nelson Mandela guided South Africa from the shackles of apartheid to multiracial democracy. As an icon of peace and reconciliation who came to embody struggle for justice and around the world. Imprisoned from nearly 3 decades for his fight against white minority rule, Mandela never lost his resolve to fight for his people's emancipation. He was determined to bring down apartheid while avoiding a civil war. His prestige and charisma helped him win the support of the world. Dear boys, আজকে শুধু এই পার্টটি আমরা পড়ব, অনেক ছোট একটি পার্ট। ব্যাকগ্রাউন্ড সম্পর্কে তোমার জানা অনেক বেশি জরুরি, এই কারণে তোমার কনটেক্সটটা আমি তোমাকে ক্লিয়ার করার চেষ্টা করেছি। সো ডিয়ার বয়েজ, আগে আমরা এইটার ওয়ার্ড মিনিংগুলো দেখে নিই, যেহেতু এগুলি খুবই নতুন ওয়ার্ড মিনিং তোমার জন্য। এগুলির মিনিংটা জেনে তারপরে আমরা টেক্সট অ্যানালাইসিসে যাব। দেখো,
shackles আমরা ওয়ার্ড পেয়েছি shackles. Shackles indicates two metal rings joined together by a chain used to prevent a prisoner from escaping. বাংলায় আমরা যদি বলি আমরা বলবো শিকল বা জিঞ্জির, যেটা দিয়ে মানুষকে আটকে রাখা হয়, মানুষকে বন্দি করে রাখা হয়। শ্যাকলস কথাটার অর্থ হচ্ছে জিঞ্জির বা শিকল, এবং এটি একটি সিম্বলিক মিনিং আছে যেটি মানে হচ্ছে বন্দিত্ব, মানুষকে আটকে রাখা বা বন্দি করে রাখা। So next, apartheid, a policy or system of segregation or discrimination on grounds of race. বর্ণবাদ বা বর্ণ বৈষম্য. So what is race discrimination? Race discrimination indicates two differences on race, color and creed. মানুষের জাতি, বর্ণ এবং ধর্ম এটির উপর ভিত্তি করে এক ধরনের যে বৈষম্য সেটাকে আমরা বলছি রেস ডিসক্রিমিনেশন। সো বর্ণটা কি? বর্ণ হচ্ছে কালার। এই যে মানুষের চামড়ার যে কালার, ডার্ক কালার বা হোয়াইট কালার আমরা বলছি, এই কালার কমপ্লেক্সনের উপর ডিপেন্ড করে মানুষকে বিচার বিশ্লেষণ করা, এটাই হচ্ছে রেস ডিসক্রিমিনেশন। যেমন হোয়াইট পিপল বা যাদের কালার কমপ্লেক্সন হোয়াইট, তারা একরকম প্রিভিলেজ পাচ্ছে, এবং যারা ব্ল্যাক কমপ্লেক্সনের মানুষ তারা কোনো প্রিভিলেজই পাচ্ছে না, বরঞ্চ তাদের যে অধিকার সেটাও দেওয়া হচ্ছে না। হোয়াইট পিপল যারা, তারা ব্ল্যাক পিপলের ওপরে এক ধরনের রাজত্ব করার চেষ্টা করে। এখানে দেখতে পাচ্ছ, দেখো হোয়াইট এরিয়া। খুব হার্ট ব্রেকিং হলেও এটাই সত্য যে সেই সময়ে নেলসন ম্যান্ডেলার এই অ্যাপারথেইড মুভমেন্ট, এটার আগে কি কি ঘটেছিল দক্ষিণ আফ্রিকাতে। হোয়াইট এরিয়া, এই সাইনবোর্ডের মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি যারা ব্রাইট কমপ্লেক্সনের মানুষ বা হোয়াইট কমপ্লেক্সনের মানুষ, তারা নিজেদেরকে আলাদা করে ফেলেছে, তাদের জন্য একটা আলাদা এরিয়া করে ফেলেছে। দেখো, হোয়াইটস অনলি। সো এই ধরনের বোর্ডসের ওপর দেখে আমরা বুঝতে পারি কি ধরনের বৈষম্য তখন দক্ষিণ আফ্রিকায় চলছিল। ইভেন কালো মানুষদেরকে ব্যবহার করা হতো সাদা মানুষদেরকে বয়ে নিয়ে যাওয়ার জন্য। খুবই হার্ট ব্রেকিং হলেও এটাই সত্য। সো এই ধরনের কনসিকুয়েন্স থেকে তারপর তোমার নেলসন ম্যান্ডেলা এগিয়ে আসে যে এরকম চলতে পারে না। পৃথিবী থেকে এই ধরনের বৈষম্য চিরতরে দূর করার জন্য তার যে আন্দোলন, সেটাকে আমরা বলছি অ্যাপারথেইড মুভমেন্ট। তার ইন্টেনশন ছিল পৃথিবী থেকে চিরতরে এই ধরনের বৈষম্য দূর হয়ে যাক। And Nelson Mandela's agenda was to fight against this type of white minority rules. So here we have some other words. Let's see the meanings. Reconciliation. Reconciliation কথাটার অর্থ হলো পুনর্মিলন। Reunion বা reuniting. Embody. To implement an idea or plan. Represent আমরা বলি, প্রদর্শন করা, বাস্তবায়ন করা। To implement an idea or plan, বাস্তবায়ন করা। Decades, দশক, a period of 10 consecutive years, 10 বছরে এক দশক হয়। Resolve, resolve কথাটার মানে আমরা এইটা বুঝতে পারি, সেটা হলো determination or a firm decision, মানে হলো দৃঢ় প্রতিজ্ঞা বা স্থির সংকল্প, ফার্মনেস। এমানসিপেশন, স্বাধীনতা বা মুক্তি, the fact or process of being setting free from legal, social or political restriction, যে ধরনের বৈষম্য চলছিল সেখান থেকে মুক্ত হওয়া বা মুক্তি পাওয়া, লিবারেশন আমরা বলছি, স্বাধীনতা। ক্যারিশমা, powerful personal equality or magnetism, এক ধরনের ব্যক্তিত্ব, সম্মান, যেটির মাধ্যমে মানুষ অন্যদেরকে আকর্ষণ করতে পারে। আমরা বলছি ব্যক্তিত্বের সৌন্দর্য, ক্যারিজমা, ব্যক্তিত্বের সৌন্দর্য দিয়ে মানুষকে আকর্ষণ করার ক্ষমতা, ক্যারিশমা।
Now, dear boys, let's analyze the text. Nelson Mandela guided South Africa from the shackles of apartheid to multiracial democracy as an icon of peace and reconciliation who came to embody struggle for justice around the world. দেখো এই প্রথম লাইনের মাধ্যমেই কিন্তু আমরা বুঝতে পারছি what this text is going to be. আমরা এই টেক্সটে কি কি পেতে যাচ্ছি সেটি কিন্তু আমরা এখানেই পেয়ে যাচ্ছি। নেলসন ম্যান্ডেলা কি করতে চেয়েছিলেন? Nelson Mandela guided South Africa from the shackles of apartheid to multiracial democracy. তিনি চেয়েছিলেন এই ধরনের বর্ণ বৈষম্য থেকে দক্ষিণ আফ্রিকাকে একটা গণতন্ত্রের দিকে নিয়ে যেতে বা ফ্রি করতে as an icon of peace and reconciliation to embody struggle for justice around the world. সারা পৃথিবীতে এই বর্ণবাদের শৃঙ্খল থেকে যেন সারা পৃথিবীকে মুক্ত করতে পারে। নেলসন ম্যান্ডেলা an icon of peace and reconciliation শান্তি এবং সহমর্মিতার প্রতীকী ব্যক্তিত্ব হিসেবে who came to embody struggle for justice around the world বিশ্বব্যাপী ন্যায়ের পক্ষে সংগ্রামকে সফল করতে তিনি দক্ষিণ আফ্রিকাকে বর্ণবাদের শিকল থেকে বহুজাতিক গণতন্ত্রের পথে পরিচালিত করেছেন। মাল্টিরেশিয়াল ডেমোক্রেসি বহুজাতিক গণতন্ত্রের পথে পরিচালিত করেছেন। imprisoned from nearly 3 decades এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি তিনি কতটুকু ডিটারমাইন্ড ছিলেন, কতটুকু ফার্ম ছিলেন তার উদ্দেশ্যের প্রতি যে তিনি 3 decades 30 বছর তিনি জেলের মধ্যে ছিলেন। imprisoned from nearly 3 decades for his fight against white minority rule প্রায় 30 বছরের মতো। তাহলে দেখো এই কথাটা হোয়াইট মাইনরিটি রুল যারা সংখ্যায় বেশি তাদেরকে আমরা বলছি মেজরিটি বা সংখ্যাগুরু, যারা সংখ্যায় কম তাদেরকে আমরা বলছি সংখ্যালঘু বা মাইনরিটি রুল। সো হি ফট এগেইনস্ট হোয়াইট মাইনরিটি রুল। এই যে এই ধরনের ভেদাভেদ বা ভাগাভাগি, এই ধরনের ভাগাভাগির বিরুদ্ধে তিনি আন্দোলন করেছিলেন। দেখো সংখ্যালঘু শ্বেতাঙ্গ শাসনের বিরুদ্ধে লড়াই করার কারণে তিনি প্রায় 3 দশক জেলখানায় বন্দী ছিলেন। Mandela never lost his resolve to fight for his people's emancipation. এই যে 30 বছর জেলখানায় বন্দী থাকার পরেও তিনি কিন্তু তার সংকল্প থেকে সরে আসেননি। He was determined to bring down apartheid while avoiding a civil war. গৃহযুদ্ধ এড়িয়ে তিনি বর্ণবাদকে রুখে দেওয়ার প্রতিজ্ঞায় অটল হয়েছিলেন। দেখো গৃহযুদ্ধ বলতে তুমি কি বুঝতে পারছো এখানে? গৃহযুদ্ধ হলো যখন একই দেশের মধ্যে দুইটি দলের মধ্যে যুদ্ধ হয়, একটা দেশে দুইটি দলের মধ্যে যুদ্ধ হয়। যেহেতু এখানে কালো মানুষদের একটা দল বা ব্ল্যাক কমপ্লেক্সনের মানুষদের একটা দল এবং তোমার হোয়াইট কমপ্লেক্সনের মানুষের একটা দল। সো এখানে এই যে এটা নিয়ে যে আন্দোলন হলো অ্যাপারথাইড মুভমেন্ট, এখানে যুদ্ধ লেগে যাওয়ার একটা বড় সম্ভাবনা ছিল। যেহেতু যারা ব্ল্যাক পিপল তারা তাদের অধিকার আদায়ের জন্য আন্দোলন করলে হোয়াইট পিপল এরা আবার রিঅ্যাক্ট করতে পারে, এইভাবে একটা যুদ্ধ লেগে যেতে পারে। ঠিক আমেরিকায় যেভাবে যুদ্ধ হয়েছিল সিভিল ওয়ার, আমেরিকান সিভিল ওয়ারের কথা জানো? আমেরিকান সিভিল ওয়ার কিন্তু এরকম করেই হয়েছিল। সিভিল ওয়ার মানে হচ্ছে গৃহযুদ্ধ বা একই দেশের দুই দলের মধ্যে যুদ্ধ। কাজেই এই ধরনের গৃহযুদ্ধ এড়িয়ে তিনি শান্তির পথে হেঁটে তিনি এক ধরনের আন্দোলন করেছিলেন। He was determined to bring down apartheid while avoiding civil war. His prestige and charisma helped him win the support of the world. এখানে প্রেস্টিজ ব্যক্তিত্ববোধ, ক্যারিশমা ব্যক্তিত্ববোধের সৌন্দর্য দিয়ে মানুষকে আকর্ষণ করার ক্ষমতা। তাহলে আমরা বলবো এই যে তার আত্মসম্মানবোধ, প্রেস্টিজ আত্মসম্মানবোধ এবং চারিত্রিক মহিমাই তাকে বিশ্বে সমর্থন জয়ে সাহায্য করেছিল।
Dear boys, as usual, here you have a task. You are instructed to write down 5 sentences on apartheid movement. You should have a very clear idea about the text and about the concept and background of this text. যদি তুমি ব্যাকগ্রাউন্ড এবং কনটেক্সট সম্পর্কে ভালো মতো জানো তাহলে তোমার যে কোনো ধরনের অ্যান্সার লিখতে কিন্তু সুবিধা হবে। So dear boys, that's it for today. Take care, be attentive in your studies, help your family members in daily works. Take care. Thanks to you all.